ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে এসআরএম এডুকেশন চ্যানেলের তরফ থেকে স্বাগত। টুডে উই আর গোয়িং টু ডিসকাস ড্যাডি, রিটেন বাই সিলভিয়া প্ল্যাথ। আজকের আমাদের আলোচনার টপিক হলো ড্যাডি, আমেরিকান কবি সিলভিয়া প্ল্যাথের লেখা। এই কবিতাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কবিতাটি সম্পূর্ণ চিন্তা ভাবনা বা লেখনী সম্পূর্ণ অন্য ধরনের। আমরা কবিতাটা পড়ার আগে কবির সম্বন্ধে কিছু জেনে নেব। মহিলা কবি সিলভিয়া প্ল্যাথ। কবিতাটা পড়ার আগে জেনে নেওয়ার কারণ এটাই, কারণ তাঁর জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এই কবিতার সঙ্গে লিঙ্ক পাওয়া যাবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্যই কবির সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সিলভিয়া প্ল্যাথ was born on October 27, 1932 in Boston, Massachusetts. সিলভিয়া প্ল্যাথ 1932 খ্রিস্টাব্দে 27 অক্টোবর বোস্টনে ম্যাসাচুসেটে তিনি জন্মগ্রহণ করেন। সিলভিয়া প্ল্যাথের বাবা হচ্ছেন অটো প্ল্যাথ। তিনি একজন প্রফেসর ছিলেন এবং সিলভিয়া প্ল্যাথের বাবা তিনি কি করতেন, জার্মান এবং বায়োলজি পড়াতেন। তারপরই সিলভিয়া প্ল্যাথের যখন বয়স 8 বছর, কবিতায় আমরা পাবো ওখানে 10 ইয়ার্স লেখা আছে, দেখবে। যাই হোক, সিলভিয়া প্ল্যাথের বয়স যখন 8 বছর তখন তার বাবা মারা যায় এবং তার বাবা মারা যান ডায়াবেটিসে। তার বাবা ছিলেন খুবই স্ট্রিক্ট আর কি অথরিটেরিয়ান অ্যাটিটিউড ছিল এবং বাবার সঙ্গে মেয়ের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটার মধ্যে কোনো স্নেহ বা ভালোবাসা ছিল না। সবসময় শাসনের চোখে তার মেয়েকে দেখতেন। সেটাই এখানে সিলভিয়া প্ল্যাথ তুলে ধরেছেন। সিলভিয়া প্ল্যাথ ড্যাডি কবিতায় আর একটা দিক তুলে ধরেছেন, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। দেখো, সিলভিয়া প্ল্যাথের জন্ম হচ্ছে 1932 সালে, আর সিলভিয়া প্ল্যাথের বাবা মারা যায় 1940 সালে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা, সেটার প্রেক্ষাপট হচ্ছে তোমার 1945-এর আশেপাশে। তাহলে টাইমগুলো একটু খেয়াল করো। সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেতে আমরা এই কবিতা থেকে কিছু জিনিস জানতে পারবো। সেখানে জার্মান, পোল্যান্ড, জাপান, বিভিন্ন জায়গায় যে একটা যুদ্ধ শুরু হয়েছিল এবং সেখানে হলোকাস্ট হয়েছিল। সেই হলোকাস্টে জার্মানিরা জিউসদের করে মেরেছিল। তাছাড়াও আমরা এখান থেকে হিটলারের ক্যারেক্টারিস্টিক্স ফিচারটা পেয়ে যাব এবং হিটলারের সঙ্গে কবি তার বাবাকে তুলনা করেছেন। আমরা পাবো এর কবিতার মধ্যে যে ফ্যাসিজমটা কি, নাজি, তাছাড়া একটা সিম্বল রয়েছে স্বস্তিকা সিম্বলটাও আমরা পাবো। দেখবে অনেকের মানে হিন্দু ফ্যামিলিতে বা হিন্দু ধর্ম অবলম্বীতে অনেক সময় স্বস্তিকা চিহ্নটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, ক্রসের মতো আর কি, তোমরা অনেকে জেনে থাকবে। যাই হোক, তো সিলভিয়া প্ল্যাথ এর জীবনটা সম্পূর্ণ একাকী বলবো না, তিনি মানসিকভাবে একাকী এবং তিনি প্রায় ডিপ্রেশনে ভুগতেন। এবং সিলভিয়া প্ল্যাথের বিবাহ হয় 1956 খ্রিস্টাব্দে 16ই জুন টেড হিউক্সের সঙ্গে। আবার
সেপারেট হয়ে যায়, তার স্বামীর থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন 1962 খ্রিস্টাব্দে। এবং এই যে চলে যাওয়া, তার জীবনে একটা নিঃসঙ্গ তৈরি হওয়া, এইগুলোই সিলভিয়া প্লাথকে কুড়ে কুড়ে খেয়েছে এবং তার প্রভাব এই কবিতার মধ্যে আমরা পেতে থাকব। সিলভিয়া প্লাথের উল্লেখযোগ্য লেখাগুলো হচ্ছে যে তার একটা তোমার দ্য বেলজার এ সিউডোনাম, পেন নেম হচ্ছে সিউডোনিম বা পেন নেম বলে আর কি, ভিক্টোরিয়া লুকাস হচ্ছে সিলভিয়া প্লাথের পেন নেম। এবং এই ছদ্মনামে তিনি লিখেছেন দ্য বেলজার। এটা একটি উল্লেখযোগ্য, এটাকে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল বলা হয়, সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। আর সিলভিয়া প্লাথের সবথেকে উল্লেখযোগ্য হলো দ্য বেলজার আর এরিয়েল, এই দুটো লেখা। এরিয়েল লিটারি মুভমেন্টের মধ্যে কনফেশনাল পোয়েট্রি সিলভিয়া প্লাথের। আর সিলভিয়া প্লাথের মারা যাওয়ার পরে টেড হিউক্স 3টে ভলিউম কি করেছিল, পাবলিশ করেছিল। সেটা কি, দ্য কালেক্টেড পোয়েমস। এবং তিনি মানে প্রথম, সি ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট অফ পস্থুমাসলি উইন আপ পুলিৎজার প্রাইজ 1982, 1982 সালে পুলিৎজার প্রাইজ তিনি পান। এবং সিলভিয়া প্লাথ তিনি গ্যাস ওভেনে মাথা দিয়ে মৃত্যুবরণ করেন, সুসাইড করেন। তিনি এর আগে বহুবার সুসাইড করার চেষ্টা করেছেন কিন্তু বেঁচে গেছেন। তারপরে ফাইনালি তিনি সুসাইড করেই মারা যান। মৃত্যুর আগে তার এক প্রতিবেশীকে একটা নোট লিখে ডাক্তারকে তিনি ডাকিয়েছেন এবং ডাক্তারকে ডাকানোর পরই তিনি কি করেন, ডেকে পাঠানোর পরপরই তিনি সুসাইড করেন। দেন সি ডায়েড বাই সুসাইড ইউজিং হার গ্যাস ওভেন। এটা হলো সিলভিয়া প্লাথের সংক্ষিপ্ত জীবনী। এইবার আমরা কবিতায় চলে যাব। আমি পড়ছি, তোমরা দেখতে থাকো। You do not do anymore. Black shoe in which I have lived like a foot for 30 years, poor and white, barely daring to breathe or achoo. দেখো, you do not do, তুমি এরকম করো না, anymore, আর এরকম করো না, black shoes in which I have lived like a foot, কালো জুতোর মধ্যে ঠিক একটি পা যেরকম কালো জুতোর মধ্যে থাকে সেইভাবে আমি বেঁচে আছি বা জীবনটাকে কাটিয়েছি, আবদ্ধভাবে রুদ্ধ শ্বাসে অন্ধকার জায়গায় আমি জীবনটাকে কাটাচ্ছি। ক বছর ধরে? ফর 30 ইয়ার্স, 30 বছর ধরে। পোর অ্যান্ড হোয়াইট, খুবই দৈন্যতার সঙ্গে, দৈন্যতা বলতে মানসিকভাবে দৈন্যতা, এবং হোয়াইট খুব একাকী নিঃসঙ্গতার সঙ্গে। বেয়ারলি ডিয়ারিং টু ব্রেথ অর আচ্ছু, এমনকি শ্বাস প্রশ্বাস নিতেও আমি ভয় পাই, অথবা জোরে হাসতে, আচ্ছু মানে হাঁচা, জোরে যে হাঁচি দেওয়া, একে ইংরাজিতে আচ্ছু বলা হয়। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাটা কবি বলে দিচ্ছেন যে তুমি এরকম করো না, আর এরকম করো না, আমি একটা কালো জুতোর মধ্যে আমি যেন 30 বছর ধরে আছি।
খুবই দুর্দশাগ্রস্ত জীবন কাটিয়েছি, ভালো করে শ্বাস নিতে ভয় পেতাম অথবা হাঁচি দিতে। এখানে কবি তার জীবনটা 30 বছর ধরে যে কাটিয়েছে সেটা একটা শ্বাসরুদ্ধ করা অবস্থার পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটাকে সে কাটিয়েছে। সে আর সহ্য করতে পারছে না। সে মনে হচ্ছিল যেন জুতোর মধ্যে একটা পাকে যেরকম আবদ্ধ করে রাখা, যে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ঠিক সেই রকমই তার জীবনটা এইরকম কাটিয়েছে। এখানে প্রথমে ইউ ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? ইউ বলতে ড্যাডিকে বোঝানো হচ্ছে। দ্য ব্ল্যাক শু দ্যাট সি ইজ রেফারিং টু সিম্বলাইজ ড্যাডি। দ্য ব্ল্যাক শু দ্যাট সি ইজ রেফারিং টু সিম্বলাইজ ড্যাডি, that she has been living an unhappy life, but she is not going to put with him any longer. This stanza reminds us a nursery rhyme also. তাহলে সে জীবনটাকে যে কাটিয়েছে সেই কাটানোটার পরিস্থিতি কথাটা বলে দিল যে বাবা এরকম আর করো না, এরকম আর করো না, আমি আর সহ্য করতে পারছি না। 30 বছর জীবনটা আমার যে কেটেছে সেটা ঠিক একটা জুতোর ভিতরে যেরকম একটা পাকে ভরা থাকে, ঠিক সেরকম। আমি শ্বাস প্রশ্বাস নিতেও ভয় পেতাম এবং জোরে হাসতেও ভয় পেতাম। নেক্সট স্ট্যাঞ্জা। ড্যাডি, I have had to kill you. You died before I had time. Marble heavy, a bag full of God, ghastly statue with one great toe, big as a fresco seal. দেখো বাবার সঙ্গে কী সব তুলনাগুলো করছে, কি বলছে দেখো। ড্যাডি, আই হ্যাভ হ্যাড টু কিল ইউ। ড্যাডি, তোমাকে আগেই মেরে দিতাম। ড্যাডি, আই হ্যাভ হ্যাড টু কিল ইউ। আমি তোমাকে আগেই মেরে দিতাম। আমি তোমাকে আগেই মেরে দিতাম। ইউ ডায়েড বিফোর আই হ্যাড টাইম। কিন্তু আমার যখন সময় হলো তার আগেই তুমি মারা গেলে। আমি যখন সময় পেলাম বা আমার যখন মারার মতো ক্ষমতা অর্জন হলো তার আগেই তুমি মারা গেলে। তোমার বডিটা কেমন? মার্বেল হেভি। মার্বেল হেভি, মার্বেলের মতো ভারী তোমার লাশটা, ক্রপসটা। আর ফুল অফ গড, ফুল অফ গড, এইটা একটু দেখে রাখো। ফুল অফ গড, ফুল অফ গড মানে হচ্ছে অন্তঃসার শূন্য, যার ভিতরে কিচ্ছু থাকে না। মানে হাড়, শুধু হাড়, হাড়ের উপর চামড়াটা শুধু জড়ানো, ঠিক এইরকম। তার মানে তুমি একজন অন্তঃসার শূন্য মানুষ। আর কি? গ্যাস্টলি স্ট্যাচু, একটা বড় মূর্তি, উইথ ওয়ান গ্রেট ও, এবং তার অর্থাৎ তোমার সেই পায়ের আঙুলটা কীরকম? বিগ অ্যাজ এ ফ্রেস্কো সিল। ফ্রেস্কো সিল মানে হচ্ছে স্যান ফ্রান্সিসকোর যে সিল মাছগুলো আছে সেই সিল মাছগুলোর মতো বা সিল মাছের মতো তোমার পাটা মোটা, পায়ের আঙুলটা মোটা। ফ্রেস্কো মনে হচ্ছে স্যান ফ্রান্সিসকো কোথায়? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। তাহলে তোমার পায়ের আঙুলটা যেন স্যান ফ্রান্সিসকোর যে সিল মাছ আছে সেই সিল মাছের মতো মোটা। আর তোমার দেহটা কি? মার্বেল হেভি। আর এ ব্যাগ ফুল অফ গড, ব্যাগ ফুল অফ গড মানে অন্তঃসার শূন্য। এ ব্যাগ ফুল অফ গড, one can mean that the body of the crops, or by this phrase she could also mean that the skin around our body, but around his body, the skin around his body is nothing. ঠিক আছে? তাহলে তার দেহটা কীরকম, সেই দেহটার মৃত, সেই দেহটার কথা এখানে বর্ণনা হলো। ঠিক আছে? তারপর স্ট্যাঞ্জাটা দেখো। অ্যান্ড এ হেড ইন দ্য
Fracas Atlantic, where it pours bean green over blue in the water of beautiful Nauset. I used to pray to recover you. Ach do. দেখো স্ট্যান্ডাটা ভালো করে বোঝো। অ্যান্ড এ হেড, তার প্রথমে এই স্ট্যান্ডাটা কিসের হলো? এই স্ট্যান্ডাটা তার দেহ, তার পায়ের আঙ্গুল, এইগুলো তুলনা করা হলো। কার সঙ্গে? পায়ের আঙ্গুলটা তুলনা করা হলো যে ফ্রেস্কো সিলের সঙ্গে। দেহটা একটা স্ট্যাচু বড়, তার মধ্যে অন্তঃশ্বাস শূন্য, শুধু হাড়ের উপর চামড়া লাগানো, ঠিক এরকম। তারপরেই মাথাটা তুলনা করা হচ্ছে, দেখো। অ্যান্ড এ হেড ইন Fracas Atlantic, where it pours bean green over blue in the water of beautiful Nauset. Nauset একটা জায়গা আর কি। এবং তোমার মাথাটা একদম ফ্রেকিস আটলান্টিকের মতো। এখানে ফ্রেকিস আটলান্টিক বলতে বোঝানো হচ্ছে যে দ্য হেড অফ দ্য স্ট্যাচু ইজ অল দ্য ওয়ে অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য আটলান্টিক। মানে ইউনাইটেড স্টেট থেকে আটলান্টিকের যে দূরত্বটা, সেই প্লেসটা, সেই পেসটাকে, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তার মানে মাথাটাও এতটা বড়, ঠিক এরকম বলতে যাচ্ছে। মানে একটা সামঞ্জস্য একটা মানুষের মতো নয়। কেন এইসব উল্টোপাল্টা বলছে তার বাবাকে, যে সে এরকম অমক তমক, এরপরে আমরা ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করবে ওর বাবাকে, আবার তারপরে ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করার পরে আবার ডেভিলের সঙ্গে তুলনা করবে। ঠিক এইগুলোই আসছে আর কি, যে মাথাটা এত বড়, সে বড়টা কি? অল দ্য ওয়ে অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য আটলান্টিক। বুঝতে পারলে? তাহলে কি বললো? মাথাটা ফ্রেকিস আটলান্টিক, যেখানে, কোন জায়গায়? হোয়ার, যেখানে ইট পোর্স বিন গ্রিন ওভার ব্লু ইন দ্য ওয়াটার অফ বিউটিফুল নাসেট। এবং যেন ব্লুর ওপর সুন্দর বিন, নসেটের সুন্দর জলের উপর। মানে বিন বলতে এখানে সবুজ রঙের বিভিন্ন ধরনের ডাল যদি জলের মধ্যে, সবুজ ডাল যদি জলের মধ্যে ফেলা হয়, জলটাকে গ্রিন দেখাবে। ঠিক সেরকমই এই যে নসেটের ওখানে যে জায়গাটার, সেখানে সমুদ্রের জলটা হচ্ছে পুরো গ্রিন, মানে সবুজ আর কি। তাই সেই সৌন্দর্য, মানে জলের সৌন্দর্যটা এখানে বর্ণনা করছে। হোয়ার পোর বিন গ্রিন ওভার ব্লু ইন দ্য ওয়াটার অফ বিউটিফুল নাসেট। এখানে দেখো, এখানে এই জায়গাটা বলতে যাচ্ছে যে দ্য স্পিকার ডেসক্রাইব দ্য আটলান্টিক অ্যাজ ফ্রেকিস, বাট ইট সাউন্ডস প্রিটি, পোরিং ইটস ওয়াটার গ্রিন অ্যাজ বিন ওভার ব্লু অফ ওশান। বুঝতে পারলে? আর নসেট এ রিজিয়ন, একটা জায়গা অন দ্য শোর অফ ম্যাসাচুসেট, ইজ সো বিউটিফুল। তাহলে নসেট হচ্ছে ম্যাসাচুসেটের একটা জায়গা, সেটা খুব সুন্দর। সেই জায়গাটার উপর বলছে যে ঠিক এরকম জলের উপরে, বা তোমার মাথাটা ঠিক যেন ওই রকম রয়েছে আর কি। তারপরে কি বলতে, আই ইউজ টু প্রে টু রিকভার ইউ, আমি তোমার আরোগ্য কামনা করেছিলাম। আচ ডু, আরোগ্য কামনা করার পর কি বলছে? আরোগ্য কামনা করেছিলাম, আচ ডু, ও তুমি। আচ ডু, যেটা জার্মান ভাষা, আচ ডু এটা জার্মানে মানে হচ্ছে জার্মান ভাষা, এটা ইংরাজি হচ্ছে ও ইউ, আচ ডু মানে হচ্ছে ও ইউ, ও তুমি। এখানে বলছে, তার মানে বলছে আমি তোমার আরোগ্য কামনা করছিলাম। তারপরই একটা এক্সক্লেমেটরি মানে সাউন্ড আর কি, এ সাউন্ডিং হচ্ছে আচ ডু, এটা বিস্ময় সূচক। ও তুমি, তোমার, ঠিক এরকম। আমি তোমার কেন আরোগ্য কামনা করতে যাব? তোমার মতো লোকের আরোগ্য কামনা আমার করা ঠিক হচ্ছে না। ও তুমি, তার মানে আরোগ্য কামনা করে ভুল করে ফেলেছে, এটা বলতে যাচ্ছে। নেক্সট টাঞ্জা দেখো, ইন জার্মান টাং, ইন দ্য পলিশ টাউন, স্ক্র্যাপড ফ্ল্যাট বাই দ্য রোলার্স, by the roller of words, but the name of the town is common. My Polak friend এরপর দ্বিতীয় এই স্ট্যান্ডার সঙ্গে লিঙ্ক হচ্ছে। আমি এই পর্যন্ত পড়ি।
কমন পর্যন্ত। দেখো, ইন দ্য জার্মান টাং, ইন দ্য পলিশ টাউন, স্ক্রাপড ফ্ল্যাট বাই রোলার। এই জায়গায় দেখো যে জার্মান পোল্যান্ড টাউনকে রোলার দিয়ে সমান করে দিয়েছিল। অর্থাৎ জার্মানরা পোল্যান্ডের টাউনগুলোকে বা পোল্যান্ডকে কি করেছিল, সমান করে দিয়েছিল। কি দিয়ে? রোলার দিয়ে। স্ক্র্যাপড মানে সমান করে দেওয়া। মানে সেই সময় কি হয়েছিল যে পোল্যান্ডকে নাজি মানে সোভিয়েত ইউনিয়ন নাজিবাদ যারা আর কি, নাজি তারা কি করেছিল, পোল্যান্ডের শহরগুলোকে মানে যুদ্ধে দখল করে নিয়েছিল এবং সেগুলোকে মানে একদম এখানে বলতে যাচ্ছে রোলার তোমরা জানো, রোলার দিয়ে যে বড় বড় চাকাওয়ালা গাড়িগুলোকে রোলার তোমরা সবাই জানো, কি করেছে সেগুলোকে যেন স্ক্র্যাপড মানে মারিয়ে দিয়েছিল, ফ্ল্যাট স্ক্র্যাপ মারিয়ে দিয়ে ফ্ল্যাট মানে সমান করে দিয়েছে এরকম। আর তারপরে দেখো কি বলছে, অফ ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডস। এই যে তিনবার রিপিটেশন হচ্ছে যুদ্ধ যুদ্ধ, তার মানে ওই শহরগুলো একের অধিক যুদ্ধ দেখেছে। একবার যুদ্ধ না, কয়েকবার যুদ্ধ হয়েছে। যুদ্ধে কি করেছিল জার্মানরা পোল্যান্ডের শহরগুলোকে একদম সমান করে দিয়েছিল। বাট দ্য নেম অফ দ্য টাউন ইজ কমন, কিন্তু শহরের নামগুলো একই, শহরের নামগুলো সব একই। এবার দেখো এই জায়গাটা আমি বলছি, এর সঙ্গে এটা লিঙ্ক হচ্ছে। দেখো, মাই পোল্যাক ফ্রেন্ড সেজ দেয়ার আর এ ডজন অর টু। আমার পোল্যাক ফ্রেন্ড মানে পোল্যান্ডের এক বন্ধু আমাকে বলেছে যে সেখানে ডজন আর টু, এক ডজন অথবা দুটো বা সেরকম আর কি, এ ডজন আর টু বা তারও বেশি এরকম শহর রয়েছে। সেই শহরগুলো হচ্ছে, নামগুলো হচ্ছে একই। বুঝতে পারলে? যে শহরগুলো রয়েছে এখানে, শহর বলতে একটু বলছি ভালো করে দেখে নাও। এখানে কমন কেন বলা হচ্ছে, যে the name is common. This stanza ends abrupt with the telling something about Polak friend. আমি পরের স্ট্যাঞ্জার সঙ্গে এটা লিঙ্ক করব। তাহলে ওই শহরগুলো হচ্ছে নামগুলো সব কমন মানে একই রকম আর কি। পোলাক ফ্রেন্ডসে কী বলেছে, সেখানে ডজন অর টু, সেখানে শহরের নামগুলো একই। আর ডজন আর টু, সেখানে এক ডজন বা তারও বেশি শহরগুলো যেগুলো রয়েছে। সো আই নেভার কুড টেল হোয়ার ইউ পুট your foot your root. I never could talk to you, the tongue stuck in my jaw. So সুতরাং I never could say where you put your foot. আমি তোমাকে কখনোই জিজ্ঞাসা করতে পারিনি, কখনোই বলতে পারিনি এই পৃথিবীতে তোমার প্রথম পা কোথায় পড়েছে, অর্থাৎ তোমার জন্ম কোথায় হয়েছে, your root, তুমি কোন বংশভূত। I never could talk to you, আমি কখনো তোমার সাথে কথা বলতে পারিনি। তাহলে দেখো, আমার বাবা যেখান থেকে এসেছে ওই জায়গাটা হচ্ছে কমন, এটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে কমন, সেটা হচ্ছে কে বলেছে, পোলাক ফ্রেন্ড বলেছে, একটা পোল্যান্ডের ফ্রেন্ড। আর তারপরেই কি বলছে, যে আমি কখনো তোমার সঙ্গে বা তোমাকে বলতে পারিনি, কি বলতে পারিনি, তোমার প্রথম পা কোথায় স্পর্শ করেছে, আর রুট তোমার জন্ম কোথায়। আমি কখনো তোমার সঙ্গে কথা বলতে পারিনি। দ্য টাং স্টাকড ইন মাই জ, আমার জিভ চোয়ালে আটকে যেত, আমার জিভ চোয়ালে আটকে যেত। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো বলছে যে এই লাইনটা দেখো, হোয়ার ইউ পুট ইয়োর ফুট ইয়োর রুট। এই জায়গাটায় দ্য পোয়েট ইজ ওয়ান্ডারিং হোয়ার her father immigrated from, but will never able to tell. The poet also laments the fact that she would never talk to her father because
হার টাং অলওয়েজ গেট স্টাকড ইন হার মাউথ। কেন কেন তার কেন তার চোয়ালে আটকে যেত, কেন জিভটা চোয়ালে কেন ভয়ে, সবসময় তার বাবাকে ভয় করত। তার বাবার যে অথরিটিয়ান যে পাওয়ার, যে মেল ডমিনেটেড যে সোসাইটি, সেই কারণে কবি কি করতে পারতো না, জোর করে বলতে পারতো না বা ভালোভাবে কথাও বলতে পারতো না তার বাবার সঙ্গে। তারপরে দেখো, ইট স্টাকড ইন এ বার্ব ওয়্যার স্নেয়ার, ইচ ইচ ইচ, I could hardly speak. I thought every German was you. And the language obscene. An engine, chuffing me off like a Jew to Dachau, Ostrich, Belsen. I began to talk like a Jew. I think I may well be a Jew. এরপর কি বলছে দেখো, ইট স্টাকড ইন এ বার্ব ওয়্যার স্নেয়ার, এটা ঠিক তারের যে হুল বা তীরের হুলের মতো আটকে গেছে। অর্থাৎ জিভটা একটা তার, বার্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি তীরের হুল। তীর তো তোমরা দেখেছো, যে ফলা যেটা থাকে, ফলার যেরকম এক সাইডে, তো ফলার যে হুল, আর স্নেয়ার মানে হচ্ছে ফাঁদ, সেই তারের ফাঁদ, ওয়্যার মানে তো জানো তার, তারের ফাঁদে আমার জিভটা যেন আটকে যেত। এবং আমি কি করতাম, ইচ ইচ ইচ, ইচ মানে হচ্ছে জার্মানি ভাষা, ইংরাজিতে ইচ মানে হচ্ছে আই, আই 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 আই, আমি 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 আমি। তাহলে কি করতো কবি, খাঁটি করতো আমি 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 এভাবে আওয়াজ করতো, কথা বলতে পারতো না, কথা বলার ক্ষমতাটা ছিল না। আই কুড হার্ডলি স্পিক, আমি খুব কষ্ট করে বলেছিলাম, হার্ডলি স্পিক বা কষ্ট করে কথা বলতাম। এখানে স্ট্যামারিং করতো কবি, স্ট্যামারিং মানে তুতলামো অবস্থায় কথা বলতো। আই থট এভরি জার্মান ওয়াজ ইউ, আমার মনে হয় প্রত্যেক জার্মান তোমার মতো। এখানে প্রত্যেক জার্মান তোমার মতো কেন বলা হচ্ছে, আগেই বলেছি যে সিলভিয়া প্লাথের বাবা হচ্ছে, এর অরিজিন হচ্ছে জার্মান, বুঝতে পেরেছ? তো সেই হিসাবে এ বলছে যে তুমি যেরকম স্বৈরাচারী মানুষ, সেই রকম তোমাকে দেখে আমার মনে হতো যে প্রত্যেক জার্মান মানুষই ঠিক তোমার মতো মিজাজের মানুষ। তারপরে কি বলছে দেখো, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অবসেন, অবসেন মানে হচ্ছে খুব অশ্লীল, ওই ভাষাটা একদম বাজে, ভালো লাগতো না। কীরকম ভাষাটা, অ্যান ইঞ্জিন, একটি ইঞ্জিন, চাফিং মি অফ লাইক এ জিউ, চাফিং মি অফ লাইক এ জিউ, একটা ইঞ্জিন কি করতো, ইঞ্জিনের যে সাউন্ড, চাফিং মি, যেন আমাকে ওই জিউদের মতো একটা ইঞ্জিনে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এইটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দেবো। এখানে ট্রেনে করে জার্মানরা জিউসদের ঘরে নিয়ে গিয়েছিল হলোকাস্টের জন্য, এবং গ্যাস চেম্বারে ভিতরে ভরে মেরে ফেলেছিল, হ্যাঁ, মাস কিলিং হয়েছিল। তাহলে জার্মানরা যে ট্রেনে করে নিয়ে গেছিল সাউন্ড, এই ইঞ্জিনের সাউন্ডটা কেমন চাফিং, ঠিক বলছে যেন আমাকেও ট্রেনে করে নিয়ে যাওয়া হবে ওই জিউর মতো এবং আমাকে মেরে ফেলা হবে। আমি হয়তো ওই রকমই পথের একজন পথিক, ওই জিউসদের মতো। অর্থাৎ জার্মানরা জিউসদের ঘরে হলোকাস্ট করেছিল। বুঝতে পারলে, এখানে জার্মানদের যে অত্যাচার করেছিল জিউসদের উপর, সেই অত্যাচারের জায়গাটা বলে ফেলল। তারপর কি বলছে, এ জিউ টু ডাচু,
অস্ট্রিচ, বেলসন, এটা তিনটি জায়গা। মানে কোন জিউগুলোকে? এই শহরের, ডাচু শহরে, অস্ট্রিচ শহরে, বেলসন শহরের জিউগুলোকে অর্থাৎ জিউসগুলোকে, ইহুদিগুলোকে মেরে ফেলেছিল জার্মানরা। ঠিক ওকেও ওই জন্য বলছে যে আমাকেও যেন ওই রকম মেরে ফেলা হবে। আর এখানে এই ইঞ্জিনে এইটা এলো কোথা থেকে? ওই যে ট্রেনে করে জার্মানরা নিয়ে গিয়েছিল জিউসদের ঘরে মারার জন্য, এই জন্য একটা মেটাফরিক্যালি এখানে ইঞ্জিন শব্দটা ব্যবহার করা হলো। তখন কি বলছে? আই বিগ্যান টু টক লাইক এ জিউ, আমি জিওর মতোই কথা বলতে শুরু করলাম। আই থিঙ্ক আই মে ওয়েল বি এ জিউ, আমার মনে হলো যেন আমি একজন জিউ হলেই ভালো হতো। এই যে এখানে যে ব্যবহার করা হয়েছে, আমি এখানটা একটু বলছি, তোমরা ভালো করে শোনো। দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়াজ অবসিন, so engine is probably metaphor for German language. Then the poet takes the engine metaphor further, saying that the language like a train is chaffing her off like a Jew. Chaffing is an example of onomatopoeia. onomatopoeiaটা হচ্ছে এটা ওই চাফিং সাউন্ডটা। আর এখানে এই যে তিনটে শহর, একটা ডাচু, অস্ট্রিচ আর বেলসন। ডাচু আর বেলসন হচ্ছে জার্মানির শহর, আর অস্ট্রিচ হচ্ছে পোল্যান্ডের একটা জায়গা যেটা জার্মানরা দখল করে নিয়েছিল। আর কবি এখানে সেই ভয়াবহতার কথা বলছেন যে জার্মান ল্যাঙ্গুয়েজটা একটা ঠিক ট্রেনের মতো, এবং তার কাছে এটা ট্রেনের মতো মানে এটা হচ্ছে হরিবল মাস ডেথ। এখানে প্লাত বলতে যাচ্ছেন যে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুবই খারাপ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজের মানুষগুলো একের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বুঝতে পেরেছ? এই জন্য এটা বলল যে আমার মনে হচ্ছে আমি যদি জিউ হতাম খুবই ভালো হতো। আই থিঙ্ক আই মে ওয়েল বি এ জিউ, আমি যদি জিউ হতাম তাহলে ভালো হতো। তারপর কি বলছে দেখো। The snow of Tyrol and the clear beer of Vienna are not very pure or true. With my gypsies ancestors and my worried luck and my tarot pack, I may be a bit of a Jew. এই যে ট্যারক প্যাক এটা রয়েছে, এটা হচ্ছে ভাগ্যের লিখন আর কি। ভাগ্যের লিখন যেটাকে বলা হয়। যাই হোক, এখান থেকে দেখো, দ্য স্নো অফ দ্য টাইরল, দ্য ক্লিয়ার বিয়ার অফ ভিয়েনা আর নট ভেরি পিওর অর ট্রু। এখানে টেরল এর বরফ আর ভিয়েনার বিয়ার আর টেরলের বরফ, এইগুলো পিওর নয়, এইগুলো অত পিওর নয় বা সত্য নয় বা প্রকৃত নয়। এটা যে কেন বলা হচ্ছে তার সঙ্গে আমি একটু বলবো আর কি। উইথ মাই জিপসি অ্যানসেস্ট্রেস অ্যান্ড মাই অরিড লাক, আমার পূর্বপুরুষরা, মাই অরিড লাক অ্যান্ড মাই ট্যারক প্যাক, আই মে বি এ বিট অফ জিউ, আমার মনে হয় আমি একটা জিউ, এই জায়গায় দেখো, দ্য টিলর হচ্ছে একটা হচ্ছে মাউন্টেন, একটা জায়গা, পার্ট অফ আলপাইন মাউন্টেন রিজিয়ন, একটা আলপাইন মাউন্টেনের জায়গা, এবং সেখানে প্রচুর বরফ পাওয়া যায়। আর এটা ইন দ্য পার্ট ইট দ্য বর্ডার অফ জার্মানি, এটা হচ্ছে জার্মানির বর্ডার। আর এইটা ইট ইজ মোস্ট পার্ট ইজ বিটুইন দ্য বর্ডার অফ ইটালি অ্যান্ড অস্ট্রেলিয়া। দ্য প্লেস ইজ ফুল অফ
পিপুল হু স্পিক অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিলং টু ডিফারেন্ট ন্যাশনালিটিস। এবং এখানকার মানুষগুলো বিভিন্ন ধরনের ভাষার এবং বিভিন্ন জাতির মানুষ। তার এখানে বলতে যাচ্ছে যে টেরলের যে স্নো আর যে বিয়ার, ভিয়েনার যে বিয়ার, এই দুটো কন্ট্রাস্ট, এই জিনিসটাকে বোঝাতে চাচ্ছে যে অ্যাট্রোসিটিস অফ দ্য নাজি ইন জার্মান। আর ট্যারোট প্যাক ইজ এ ক্লিয়ার রেফারেন্স টু দ্য ট্যারোট কার্ড হুইচ ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ জিপসি অ্যান্ড দেয়ার ওয়ে টু ফরচুন টেলিং, তাদের ভাগ্যের লিপি আর কি। এই জায়গায় কবি বলতে যাচ্ছেন যারা নাজি তারা জিপসিদের ঘরে মেরেছিল, আর কাদেরকে? জিউসদেরকে। কারণ তারা ভাবতো ওই সমস্ত মানুষগুলো পিওর নয়, এই মানুষগুলোর পৃথিবীতে বাঁচার কোনো, ওরা তো পিওর নয়, এদের বাঁচার কোনো মানে জায়গা নেই। অর্থাৎ জার্মানরা কি করেছিল, জার্মানরা জিউসদের ঘরে আর তোমার জিপসিসদেরকে মেরেছিল, বুঝতে পেরেছ? তো সেই মারার জন্য বলছে এরা তো পিওর নয়, কারণ এইটা যে পিওর নয় বলতে যাচ্ছে, এইটা যে এটা কিন্তু সিম্বল পিওর নয়, ওই জন্য এটাকে বলে দিল যে জিপসিস আর জিউসরা হচ্ছে ইমপিওর। এই ইমপিওর হওয়ার জন্যই কি করেছিল, নাজিরা এদেরকে মেরেছিল। আর কবি এখানে সার্কাস্টিক্যালি সাজেস্ট দ্যাট দে শুড হ্যাভ কিল্ড দ্য স্নোজ টেরল or bear of Vienna for being impure as well. বুঝতে পারলে? এটা ইমপিওর বলে ওদেরকে মেরেছিল। আর এখানে বলল যে আই মে বি এ বিট, আমারও মনে হয়েছে যেন আমি একজন জিউ। এই জায়গাটা কীরকম রিলেট করেছে দেখো, জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা এটা পুরো তুলে ধরেছে, জার্মানরা কিভাবে জিউসদের করে এবং জিপসিসদেরকে কিভাবে মেরেছিল, সেই জায়গাটা এখানে বলে দিল। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু এলাবোরেটভাবে আলোচনা করার জন্য তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর দেখো কি বলছে, আই হ্যাভ অলওয়েজ বিন স্কেয়ার্ড অফ ইউ with your lobtwef, your gobledigu, and your neat mustache, and your Aryan eye, bright blue. Panzerman, oh you, not God but a swastika, so black no sky could squeak through. এ পর্যন্ত দেখো। তারপর কি বলছে, আই হ্যাভ অলওয়েজ বিন স্কেয়ার্ড অফ ইউ, আমি সবসময় তোমায় ভয় পেতাম, আমি সবসময় তোমায় ভয় পেতাম। আর কি, উইথ ইয়োর লফটওয়েফ, লফটওয়েফ মানে হচ্ছে এয়ারফোর্স, তোমার যে এয়ারফোর্স ছিল সেই এয়ারফোর্স, বায়ুসেনা, তোমার যে বায়ুসেনা, আর কি গবেলডিগু, ইয়োর গবেলডিগু মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স, তোমার চেহারা, তোমার বায়ুসেনা, তোমার চেহারা, ইয়োর অ্যাপিয়ারেন্স, আর কি অ্যান্ড ইয়োর নিট মস্টেচ, তোমার গোঁপ, তোমার যে নিট, যে পুরু নিট যে মস্টেচ ছিল তোমার গোঁপ, অ্যান্ড ইয়োর আরিয়ান আই, এবং তোমার আরিয়ান আই, আরিয়ান বলা হতো হিটলারকে। তাহলে কবি এখানে কি করছেন, তার বাবাকে সম্পূর্ণ হিটলারের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। হিটলারের প্রচুর বায়ুসেনা ছিল, তারপর তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা ছিল তার সঙ্গে, তার গোঁফের সঙ্গে এবং তার চোখের সঙ্গে ব্রাইট ব্লু, তার বাবার সঙ্গে তুলনা করে দিল।
তারপর কি বলছে দেখো, প্যাঞ্জারম্যান ও ইউ নট গড বাট এ স্বস্তিকা, বাট সরি সো ব্ল্যাক নো স্কাই কুড স্কোয়েক থ্রো। এবং প্যাঞ্জারম্যান মানে যে ট্যাঙ্ক তোমরা জানো যে ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক লম্বা লম্বা চেন দেওয়া চাকা যেগুলো থাকে, হ্যাঁ, জলে পাথরের উপর দিয়ে সব জায়গায় চলে যেতে পারে, জেসিবি গাড়ির মতো যেরকম থাকে আর কি, চেন দেওয়া চাকা আর কি। তো সেই রকম প্যাঞ্জারম্যান, ওই তাকে বলেছে ওই ট্যাঙ্কওয়ালা মানুষগুলো আর কি প্যাঞ্জারম্যান কাকে বলা হচ্ছে যেন, হিটলার কি বলা হচ্ছে, ও ইউ তুমি, বাবা তুমি তো একজন প্যাঞ্জারম্যান, হ্যাঁ, ট্রাঙ্ক চালক, ও তুমি ভগবান নও, তুমি একজন স্বস্তিক, নট গড বাট এ স্বস্তিকা, তুমি ভগবান নও, তুমি স্বস্তিকা মানে আগে বলেছি আর কি, স্বস্তিকা যে এটা ছিল সিম্বল, চিহ্ন, নাজি হিটলারের যে চিহ্ন ছিল, সিম্বল ছিল, সেটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন, নাজিরা যে সিম্বল ব্যবহার করত। তো সেটা তুমি ভগবান নও। সো ব্ল্যাক, তুমি এতটাই কালো, তো তোমার স্বৈরাচারী এতটাই খারাপ, নো স্কাই কুড স্কোয়েক থ্রো, সেখান থেকে আকাশও দেখা যায় না, তুমি এতটাই দুষ্ট মানুষ, তোমার ক্রিয়াকলাপে মেঘ পর্যন্ত কালোয় আচ্ছাদিত হয়ে গেছে, সেখান থেকে আকাশও দেখা যায় না। এভরি ওম্যান অ্যাডোরস এ ফ্যাসিস্ট, প্রত্যেক মহিলা ফ্যাসিস্টদেরকে প্রশংসা করত, একজন ফ্যাসিস্টকে প্রশংসা করত। দ্য বুট ইন দ্য ফেস, দ্য ব্রুট হার্ট অফ এ ব্রুট লাইক ইউ। প্রত্যেক মহিলা কি করতো? অ্যাডোর করতো ফ্যাসিস্টদেরকে কেন অ্যাডোর করতো? তারা প্রশংসা করতো কিসের জন্য? ভয়ে প্রশংসা করত, তারা ভয় দেখিয়ে রাখত। হিটলারও ছিল একজন ফ্যাসিস্ট, তার যে ফ্যাসিজম ছিল, ফ্যাসিজম ইজ এ পলিটিক্যাল ফিলোসফি হুইচ গিভ রাইজ টু এক্সট্রিম অথরিটারিয়ান টাইপ অফ গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট যেটা বলে সেটা তোমায় হাসতে বললে তোমায় হাসতে হবে, তোমায় কাঁদতে বললে তোমায় কাঁদতে হবে। অ্যান্ড ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ক্রুয়েল ডিকটেটরস। তাহলে ভয়ে কি করত? এদেরকে ভয় করত, ফ্যাসিবাদ যেটা বলা হয় ইতিহাসে। এবং তারা কি করেছিল? দ্য বুট ইন দ্য ফেস, তারা মুখে জুতো ঘষে দিত, অর্থাৎ ফ্যাসিস্টরা সব মানুষের, মহিলাদের মুখে জুতো ঘষে দিত। দ্য ব্রুট, একদম অ্যানিম্যালের মতো, দ্য ব্রুট হার্ট অফ এ ব্রুট লাইক ইউ, ব্রুট হার্ট অফ এ ব্রুট লাইক ইউ। এবং সেরকম পশুর মতো হৃদয় এবং পশুর মতো তুমি, ব্রুট অ্যানিমেলের মতো তুমি ঠিক অ্যানিমেলের মতো। নেক্সট টান দেখো, ইউ স্ট্যান্ড অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড ড্যাডি ইন দ্য পিকচার আই হ্যাভ অফ ইউ। এখানে দেখো কি বলছে, তুমি ব্ল্যাকবোর্ডের পিছনে ছিলে, আমি তোমায় দেখেছি। তুমি ব্ল্যাকবোর্ডের পিছনে ছিলে, আমি তোমায় দেখেছি। এখানে ব্ল্যাকবোর্ডের পিছনে ছিলে কেন বলা হলো? ব্ল্যাকবোর্ডের পিছনে ছিলে বলতে অটো প্লাথ অর্থাৎ সিলভিয়া প্লাথের বাবা, তিনি তো শিক্ষক ছিলেন, পেশাগত শিক্ষক ছিলেন। তা এইখানে ব্ল্যাকবোর্ড ইমেজটা এলো, বুঝতে পেরেছ? আর ব্ল্যাকবোর্ড ইমেজটা দেওয়ার জন্য আর একটা কি প্রত্যক্ষ হয়, ব্ল্যাকবোর্ড তো এমনিই কালো, অর্থাৎ তার অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে ব্ল্যাক। His skin was not black, he was fair, but his appearance, his activity was just like a blackboard. তাহলে আমি তোমায় দেখেছি ব্ল্যাকবোর্ডের পিছনে। A clipped in your chin instead of your foot, but no less a devil for that. No, not any less the black man who
beat my pretty red heart into two. এখানে বলছে a clip in your chin instead of your foot. তোমার পায়ের আঙ্গুল যেগুলো যেরকম আলাদা আলাদা থাকে, সাধারণ মানুষের পায়ের আঙ্গুলগুলো কি থাকে? হ্যাঁ, 5টা আঙ্গুল পৃথক পৃথক থাকে। তো 5টা আঙ্গুল 1টা 2টো 3টে করে ভাগ থাকে, মাঝে একটা গ্যাপ থাকে, ফাঁক থাকে। কিন্তু এখানে বলছে যে তোমার যে পাটা, সেই পাটা সাধারণের মতো নয়, তোমার পাটা ঠিক একটা খুরের মতো। বাট নো লেস এ ডেভিল ফর দ্যাট। তোমার পাটা, তোমার পায়ের আঙ্গুল যেন আলাদা আলাদা থাকে, তোমার পা তো সেরকম নয়, তোমার পা তো খুরের মতো। যেমন একটা গরুর বা মোষের যেরকম, ঘোড়ার যেরকম থাকে, তোমার পা তো ঠিক খুরের মতো। নো নট লেস দ্যাট ব্ল্যাক ম্যান হু, তুমি একটা ডেভিলের মতো বা তুমি শয়তানের থেকেও কম নও। বাট নো লেস এ ডেভিল ফর দ্যাট। তুমি শয়তানের, তাহলে বাবাকে কার সঙ্গে তুলনা করে দিল? দেখো, শয়তানের সঙ্গে। শয়তানের থেকেও তুমি কম নও। হু অর্থাৎ তুমি বিট মাই প্রিটি রেড হার্ট ইন্টু টু, তুমি আমার হার্টটাকে দুটুকরো করে দিয়েছ। তুমি এত ইভিল এবং এত ডার্ক যে আমার হার্টটাকে, আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছো, দুটুকরো করে দিয়েছো। আই ওয়াজ 10 when they buried you, তোমাকে যখন কবরস্থ করা হয় তখন আমি 10 বছরের। at 20 I tried to die, এবং 20 বছর বয়সে আমি সুসাইড করতে চেয়েছিলাম, মরতে চেয়েছিলাম। and get back to you, and get back to you, এবং তারা কি করেছে, এবং আমাকে বারবার ফিরিয়ে ফিরিয়ে আনা হয়েছে। I thought even the bones would do, এই যে I thought even the bones of do, এখানে মানে কবি চেয়েছিল যে maybe she thought when she died she would be buried near her father, or that once she become only a skeleton she would be back with him. এই জায়গাটা যেটা বলতে যাচ্ছে, সে মেন্টালি এতটাই ডিস্টার্ব যে সে বারবার সুসাইড করতে চেয়েছিল, এবং তাকে কি করা হয়েছিল, বারবার তাকে বাঁচানো হয়েছিল, এই জায়গা বলবে দেখো। এবং সে চেয়েছিল যেন তাকে তার বাবার কাছেই কবরস্থ করা হয়। এর আগে পরে একটা ভ্যাম্পায়ারের মানে পিকচারাইজেশন তোমরা পাবে। তোমরা দেখবে অনেক সিনেমায় বা অনেক জায়গাতে ভ্যাম্পায়ারকে তার বুকে একটা কোনো একটা লোহার ফলা বা কিছু দিয়ে হার্টে, সম্পূর্ণ হার্টে, তাছাড়া ভ্যাম্পায়ার মরে না, গুলি করলেও মরে না, যতক্ষণ না হার্টটাকে অ্যাটাক করা হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে, ততক্ষণ সে মরবে না। তো এখানে তার একটা ইচ্ছা ছিল যে তার বাবাকে সে ভ্যাম্পায়ার বলবে, দেখো পরে গিয়ে আছে, আমি সেটা মানে লিঙ্ক করবো আমি এখান থেকে সেই ধারণাটা আর কি। যাই হোক, এখানে বলে দিচ্ছি, অ্যান্ড গেট ব্যাক টু ইউ, বারবার তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম। আই থট ইভেন দ্য বোনস উড ডু, ভেবেছিলাম হয়তো বোনস উড ডু মানে আমার স্কেলিটনগুলো, আমার হাড়গুলো হয়তো তোমার কাছে পৌঁছে যাবে। সে সম্পূর্ণ মেন্টালি একবার ডিস্টার্ব ছিল, সেই জন্যই কি হয়েছিল, সে কয়েকবারই সি উড ট্রাই টু কিল হার সেলফ সো দ্যাট সি কুড কাম টু ক্লোজার টু হিম, তার বাবার সন্নিকট যেতে পারে সেরকম, সেই জন্য সে বারবার সুসাইড করতে চেয়েছিল। বাট দে পুলড মি আউট অফ দ্য স্যাক মানে তো বস্তা, বড় বস্তা, কিন্তু তারা আমাকে সেই জায়গা থেকে তুলে এনেছে। কোন জায়গা থেকে? অর্থাৎ আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। দ্য স্যাক অফ ডেথ, মৃত্যু থেকে আমার কি করেছে, বারবার তারা আমাকে বাঁচিয়েছে। এবং তারা কি করেছে, অ্যান্ড দে স্টাক মি টুগেদার উইথ গ্লু, মানে নারিশিং হার্ড ব্যাক টু ডেথ, এবং তারা মানে বাঁচার আস্বাদন জুগিয়েছে। অর্থাৎ আমাকে বারবার বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলো মানুষ কী করেছে, আমাকে জুগিয়েছে, এবং তারা আমাকে মৃত্যু থেকে অনেকবারই বাঁচিয়েছে। তারপর কি বলছে দেখো, অ্যান্ড দেন আই নিউ হোয়াট টু ডু, এবং তারপরে
মনে হলো আমায় কি করতে হবে, আমি জেনে গেলাম আমায় কি করতে হবে, বেঁচে গেছে, এবার আমায় কি করতে, আমি তো মারতে পারিনি বাবাকে, তাহলে কি করতে হবে, আই মেড এ মডেল অফ ইউ, আমি তোমার একটা মডেল তৈরি করলাম। এ ম্যান ইন ব্ল্যাক উইথ এ মেন ক্যাম্প লুক অ্যান্ড এ লাভ অফ দ্য র্যাক অ্যান্ড দ্য স্ক্রু, এবং তোমার একটা মূর্তি তৈরি করলাম, একটা মডেল বানালাম। মেন ক্যাম্প, মেন ক্যাম্প হচ্ছে, মেন ক্যাম্প মানে হচ্ছে মাই স্ট্রাগেল, এর মানে হচ্ছে রিটেলি হিটলার একটা বই লিখেছিল, সেই বইটার নাম হচ্ছে মাই স্ট্রাগেল। মানে তুমি এ ম্যান ইন ব্ল্যাক, তুমি এতটাই কালো, তুমি এতটাই হিটলারের মতো, আর তুমি কি করতে, তুমি যেটা পছন্দ করতে সব থেকে, এ লাভ অফ দ্য র্যাক অ্যান্ড স্ক্রু, মানে একটা মানুষকে র্যাক অ্যান্ড স্ক্রু একটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট, এটা একটা সাজা দেওয়ার। হাঁড়ি কাট বলেছে না, হাঁড়ি কাট, ছাগল কাটা হয়, মাথাটা ঢুকিয়ে দিয়ে এক চপে একটা ছাগল কেটে দেওয়া হয়, একে হাঁড়ি কাট বলে। ফাঁসি দেওয়া একটা সাজার পদ্ধতি, ঠিক এরকমই ম্যান অ্যান্ড স্ক্রু মানে একটা লোকের হাতটা উঁচু করে বেঁধে দেওয়া হলো একটা জায়গায়, আর পা দুটো নিচু করে বেঁধে দেওয়া হলো, পা দুটো টান টান করে বেঁধে দেওয়া হলো, এবার চাকা ঘোরানো হবে, চাকা ঘোরালে ওইদিকে হাতের উপর টান পড়বে, এদিকে পায়ের উপর টান পড়বে, তাহলে হাত উপর দিয়ে টান পড়বে, পা নিচে দিয়ে টান পড়বে, তাহলে কি ভিতরে হাড়গুলো, হাড়ের জয়েন্টগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে যাবে এবং মানুষ কষ্ট পাবে, মারা যাবে। এই যে মারার যে পদ্ধতিটা, হ্যাঁ, র্যাক অ্যান্ড স্ক্রু, এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট। তুমি এইটাকে ভালোবাসো, তুমি এরকম একজন মানুষ, এরকম কালো মানুষ। আর ম্যানকে বললাম মাই স্ট্রাগল, হিটলার একটা কি করেছিল, মাই স্ট্রাগল বলে একটা বই লিখেছিল আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তুমি ওইরকম মানুষ, অর্থাৎ হিটলারের মতো, যে র্যাক অ্যান্ড স্ক্রুকে পছন্দ করত এবং তোমাকে ভয় করতো হিটলারের মতোই, হিটলারকে যেরকম সবাই ভয় করতো, আমিও তোমাকে ভয় করতাম। সো সরি, অ্যান্ড আই সেড, এবং আমি বললাম আই ডু, সো ড্যাডি আই এম ফাইনালি থ্রো, তার মানে তখন বলছে যে হ্যাঁ, আমি এতটাই ভয় করতাম, হ্যাঁ, তুমি এত কালো মানুষ, এর মতো কালো মানুষ, তোমাকে তোমার তো পছন্দ ছিল র্যাক অ্যান্ড স্ক্রু, এইটা মেথড অফ পানিশমেন্ট, এটা আমি ভয়ে বিবাহ করব বলে তৈরি হয়ে গিয়েছিলাম, তোমাকেই বিবাহ করবো বলে তৈরি হয়ে, আই ডু, সো ড্যাডি, সুতরাং আই এম ফাইনালি থ্রো, এবং সুতরাং আমি তোমার ওয়াইফ হয়ে গেছি, আমি তোমার ওয়াইফ হয়ে গেছি। কেন বলছে যে এই কথাটা, কেন, লিঙ্কটা কোথা থেকে, কারণ হচ্ছে মানে ফ্যাসিস্টদেরকে সমস্ত, আগে বলেছে অ্যাডোর করতো, দেখো এখানে একটা স্ট্যান্ডে আছে না যে অ্যাডোর করতো, কোন জায়গায় আছে, এই দেখো, এভরি ওম্যান অ্যাডোর এ ফ্যাসিস্ট, এই জায়গা থেকে ওটা লিঙ্ক করছে। তারা কেন করতো, ভয়ে অ্যাডোর করতো প্রশংসাটাকে, তাহলে আমিও ভয়ে, আমার কন্ডিশন এরকম যেন এই কন্ডিশন আমি দাঁড়িয়ে গেছি। দ্য ব্ল্যাক টেলিফোনস অফ অ্যাট দ্য রুট, দ্য ভয়েস জাস্ট কান্ট ওয়ার্ম থ্রো, এবং কালো টেলিফোনও বন্ধ, আর কোনো আওয়াজও আসবে না, কালো টেলিফোনও বন্ধ, আর কোনো আওয়াজও আসবে না। এখানে কালো টেলিফোন বলতে কি বোঝানো হচ্ছে, ব্ল্যাক টেলিফোন বলতে আমরা এটা বলতে পারি যে উই ক্যান ইমাজিন এ ব্ল্যাক টেলিফোন গ্রোয়িং লাইক এ প্ল্যান্ট, যেন একটা গাছের মতো আর কি, ফ্রম দ্য স্পিকারস ফাদার্স গ্রেভ, যেন একটা কালো গাছ কবির বাবার কবর থেকে এটা উঠে এসছে, আর ভয়েস কামিং থ্রো দ্য ফোন উড বি লাইক ওয়ার্মস ইন দ্য সয়েল, আর এখানে ঠিক যেন পোকার মতো সেই আওয়াজটা বেরিয়ে আসবে। বাট নাও দ্য ফোন ইজ কাট অফ, নো ভয়েস ক্যান গেট থ্রো, ফোনটা কেটে দিয়েছে, কোনো আওয়াজই আসবে না। সো ফাদার অ্যান্ড ডটার ক্যান নো লঙ্গার কমিউনিকেট, বাবা এবং মেয়ে এখানে আর কথা বলতে পারবে না, ঠিক আছে। এইখানে যে বলেছে দেখো যে থ্রো, এই জায়গাটাই আর একটা আমি বলতে যাচ্ছি যে সো ড্যাডি আই এম ফাইনালি থ্রো, এখানে যে যে সিলভিয়া প্লাথ কাকে বিবাহ করেছিল, সেটা হচ্ছে
টেড হিউক্সকে বিবাহ করেছিল, টেড হিউক্সকে, এবং টেড হিউক্স তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই কারণে এই কথাগুলো উঠে আসছে। ঠিক আছে, নেক্সট স্ট্যান্জায় চলে যাচ্ছি, দেখো। আই হ্যাভ কিল্ড ওয়ান ম্যান, আই হ্যাভ কিল্ড টু। The vampire who said he was you and drank my blood for a year, 7 years. If you want to know, Daddy, you can lie back now. এখানে দেখো এই স্ট্যান্ডায় তার বাবাকে ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে দিল। বলছে আর একটা মানুষকে মেরেছি, দুজনকে মেরেছি। একটা মানুষকে মেরেছি, কিল্ড ওয়ান ম্যান, আই হ্যাভ কিল্ড টু, দুজনকে মেরেছি। এটা প্রবাবলি, মোস্ট প্রবাবলি হতে পারে যে এরকমই, যে সে মেন্টালি ডিস্টার্ব ছিল, সে বলতে যাচ্ছে আমি আমার বাবাকে মেরেছি, অর্থাৎ বাবার যে মডেল তৈরি করেছি সেই মডেলটাকে এবং বাবাকে দুজনেকেই মেরেছি, টুটা, আর তার বাবাকে, এটা হতে পারে। আর একটা কী হতে পারে, যে সে তার জীবন থেকে তার স্বামীকে, তার বাবা এবং স্বামীকে, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষগুলোকে সরিয়ে দেওয়ার কথা ভেবেছে, মন থেকে সরিয়ে দিয়েছে, মন থেকে মেরে ফেলেছে, বাস্তবে নয়। এবং তারপরেই বাবাকে কী তুলনা করেছে, দ্য ভ্যাম্পায়ার। তুমি একজন ভ্যাম্পায়ার হু সেড হি ওয়াজ ইউ। ভ্যাম্পায়ার, সে বলেছে যে তুমি, কি বলেছে, অ্যান্ড ড্র্যাঙ্ক মাই ব্লাড ফর ইয়ার, 7 years, এবং আমার 1 বছর ধরে না, 7 বছর ধরে আমার রক্ত শোষণ করেছে। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি তুমি এটা জানতে চাও, ড্যাডি, ইউ ক্যান লাই ব্যাক নাও, তুমি আবার আগের জায়গাতে শুয়ে পড়ো, অর্থাৎ তুমি যে মৃত, তুমি সেই জায়গায় শুয়ে পড়ো। অর্থাৎ তোমার ভ্যাম্পায়াররা কি হয়, ভ্যাম্পায়াররা মারা যায় ঠিকই, আবার সে কবর থেকে উঠে আসে। তোমরা দেখে অনেক ছবিতে দেখে থাকবে আর কি, অনেক মুভিতে তোমরা দেখে থাকবে। তাহলে বলছে তাই যে ভ্যাম্পায়ারের মতো তুমি আবার আগের জায়গায় গিয়ে তুমি শুয়ে পড়ো, তাহলেই তুমি বুঝতে পারবে। বুঝা গেল? তারপরে দেখো, দেয়ারস এ স্টেক ইন ইয়োর ফ্যাট ব্ল্যাক হার্ট, দেয়ারস এ স্টেক ইন ইয়োর ফ্যাট ব্ল্যাক হার্ট। এখানে স্টেক, আমি যে আগে বলছিলাম যে একটা ভ্যাম্পায়ারকে মারতে গেলে একটা ধারালো অস্ত্র কি করতে হয়, তার মানে বুকে অর্থাৎ হৃৎপিণ্ডে আঘাত করতে হয়। ঠিক সেই রকমই বলছে, দেয়ারস এ স্টেক, সেখানে এরকম একটা স্টেক রয়েছে ইন ইয়োর ফ্যাট ব্ল্যাক হার্ট, তোমার হৃদয়ে। অ্যান্ড দ্য ভিলেজার্স নেভার লাইকড ইউ, গ্রামের লোকেরা তোমায় কখনোই পছন্দ করতো না, গ্রামের লোকেরা কখনোই তোমাকে পছন্দ করতো না, তোমাকে ভালোবাসতো না। তুমি যে ভাবছো তোমাকে, গ্রামের লোকে মানে কি, মানে কোনো মানুষই যারা স্বৈরাচারী হয়, স্বৈরতান্ত্রিক হয়, তাদেরকে কখনোই কেউ ভালোবাসে না। দে আর ডান্সিং অ্যান্ড স্ট্যাম্পিং অন ইউ, তারা নাচছে এবং স্ট্যাম্পিং করছে তোমার উপরে, ডান্সিং অ্যান্ড স্ট্যাম্পিং অন ইউ। তুমি মারা গেছো তাই তারা সবাই আনন্দ করছে, দে আর রিজয়েসিং ফর ইউর ডেথ। দে অলওয়েজ নিউ ইট ওয়াজ ইউ, তারা সবসময় জানতো যেটা তুমি, বাবা তুমি, ড্যাডি ড্যাডি, ইউ বাস্টার্ড, আই এম থ্রো, ড্যাডি ড্যাডি তুমি বাস্টার্ড। এই যে রিপিটেশন অফ ড্যাডি অ্যান্ড ড্যাডি, বাট রিপিটেশন দ্য ওয়ার্ড ড্যাডি ড্যাডি হিয়ার অ্যান্ড অ্যাডিশন অফ দ্য ওয়ার্ড বাস্টার্ড মেকিং দিস কন্ডেমনেশন ফাইনাল। এখানে কন্ডেমনেশন একটা এটা অনেক ক্রিটিকরা এই জায়গাটাকে কন্ডেমনেশন করেছে ফাইনালি। এই যে ওয়ার্ডটা বাস্টার্ড শব্দটা ব্যবহার করা কবির জন্য কন্ডেমনেশন হয়েছে এই কবিতাটার জন্য। যাই হোক, ড্যাডি কবিতাটায় ড্যাডির থেকেও যে ফ্যাসিস্ট, যে নাজি, এই যে ধারণাগুলো, এইগুলো বেশিরভাগ তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, জার্মানদের যে অত্যাচার অন্যান্য দেশের উপরে, যে হলোকাস্ট, এই সমস্তগুলোকে তুলে ধরেছেন সিলভিয়া প্লাথ। এবং এটা দুটো দিক, এক তো তার বাবাকে হিটলারের সঙ্গে তুলনা করা, তাহলে একটা স্বৈরতন্ত্র পুরুষ সমাজের যে মেল ডোমিনেটেড সোসাইটির যে বিস্তৃষ্ণা, সেটা তুলে ধরতে গিয়ে হিটলারটাকে টানা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রেক্ষাপটকে টানা হয়েছে। বোঝা গেল? পুরুষের যে পুরুষতান্ত্রিক সমাজকে বোঝাতে গিয়ে তিনি হিটলারের রেফারেন্স টেনেছেন।
এটাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তোমরা এতক্ষণ যে আমার সঙ্গে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এই কবিতাটা তোমাদের উপকারে লাগে, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।